এটাই হতে পারে একমাত্র ওপেনক্ল টিউটোরিয়াল যা আপনার কখনো দরকার হবে। এই ভিডিও শেষে আপনার নিজের ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে, যে আপনাকে মনে রাখবে, আপনার ইমেল ম্যানেজ করবে, আপনার হয়ে বিভিন্ন কিছু বুক করবে, আর আপনি ঘুমিয়ে থাকলেও কাজ চালিয়ে যাবে। এটি 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কাজ করে। আপনি ফোন থেকে মেসেজ পাঠাতে পারবেন, আর এখানে একটাও কোড লেখার দরকার হবে না। ওপেনক্ল সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এইভাবে ভাবা। চিন্তা করুন চ্যাটজিপিটির কথা, তবে এআই টুলটি আসলে সময়ের সাথে সাথে আপনাকে মনে রাখে এবং আপনাকে প্রতিবার বলার দরকার ছাড়াই নিজে থেকেই বিভিন্ন কাজ করতে পারে। আপনি যদি আগে এরকম কিছু সেট আপ করার চেষ্টা করে থাকেন এবং কোথাও আটকে গিয়ে থাকেন, আমি বুঝতে পারছি। ডকুমেন্টেশনটা বেশ কঠিন, আর বেশিরভাগ টিউটোরিয়াল আসলেই গুরুত্বপূর্ণ অংশগুলো এড়িয়ে যায়। তাই আমার সাথে থাকুন, আমি আপনাকে পুরো প্রক্রিয়াটাই রিয়েল টাইমে দেখিয়ে দেব। আমরা পরিকল্পনা করব আপনারটা কি করবে, সবচেয়ে সহজ জায়গা বেছে নেব চালানোর জন্য, টেলিগ্রামে সেটি চালু করব, আর শেষে প্রতিদিন আপনার সময় বাঁচানোর জন্য একটি অটোমেশন তৈরি হয়ে যাবে। কিছু সেট আপ করার আগে আমি আপনাকে দেখাতে চাই কিভাবে ওপেনক্ল সাধারণ চ্যাটবট থেকে আলাদা, কারণ এটা চ্যাটজিপিটি নয়। ওপেনক্ল 3টে কাজ করতে পারে যা সাধারণ চ্যাটবট পারে না, আর আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন কেন ওপেনক্ল ব্যবহার করতে চাইবেন। প্রথমত, এটি আসলেই আপনাকে মনে রাখে। আমি জানি চ্যাটজিপিটিরও মেমোরি আছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। চ্যাটজিপিটি আপনার আগের কথোপকথনের একটা মোটামুটি সারাংশ রাখে, অস্পষ্ট, সংকুচিত, সহজেই হারিয়ে যাওয়া প্রসঙ্গ। ওপেনক্ল গঠনমূলক মেমোরি ফাইল সংরক্ষণ করে। আপনার নাম, আপনার পেশা, আপনার পরিবার, আপনার পছন্দ, আপনি কিভাবে কথা বলতে পছন্দ করেন, আপনি কি নিয়ে ভাবেন, সব কিছু এই তথ্যগুলো আসল ফাইলে রাখা হয়, যেগুলো আপনি পড়তেও সম্পাদনা করতে পারেন। তাই আপনি যখন 3 মাস পর আবার কথা বলবেন, তখন এটি ঠিক সেখান থেকেই শুরু করবে যেখানে আপনি শেষ করেছিলেন। শুধু কোনো সারাংশ মনে রাখার কারণে নয়, বরং এটি আপনার পরিচয় ও আপনি কি নিয়ে কাজ করেছেন তার জীবন্ত রেকর্ড সংরক্ষণ করে। দ্বিতীয়ত, এটি নিজে নিজেই চলে। আপনাকে কোনো অ্যাপ খুলতে হয় না, এটিকে কোনো নির্দেশ দিতে হয় না। এটি সবসময় ব্যাকগ্রাউন্ডে দিন রাত 24 ঘন্টা সক্রিয় থাকে। এটি সময় মতো নিজে থেকেই জাগতে পারে, কয়েক মিনিট পর পর চেক করতে পারে, বা অ্যাপের কোনো ঘটনায় সাড়া দিতে পারে। অর্থাৎ এটি আগে আপনার সাথে যোগাযোগ করতে পারে, আর যখন এমনটা ঘটে তখন এটি চ্যাটবট নয়, বরং আসল সহকারীর মতো লাগে। তৃতীয়ত, এটি আসল কাজ করে, বাস্তব পদক্ষেপ নেয়। এটি ইমেল পাঠায়, ক্যালেন্ডারে ইভেন্ট নির্ধারণ করে, আপনার ড্রাইভ থেকে ডকুমেন্ট টেনে আনে, সেগুলো সারাংশ করে, আবার টেলিগ্রামে আপনাকে মেসেজ পাঠায়। এটি ওয়েবে অনুসন্ধান করে, এটি বিকল্পগুলো তুলনা করে এবং জিনিসপত্র বুক করে। এটি শুধু প্রশ্নের উত্তর দিচ্ছে না, বরং সত্যিকারের কাজ করছে। এই 3টে স্তম্ভ একসাথে রাখলে আপনি এরকম জিনিস পাবেন। 3টি উদাহরণ, এবং এর কোনোটিই কাল্পনিক নয়। মানুষ আসলে এগুলোই ব্যবহার করছে। উদাহরণ 1, আপনি ঘুম থেকে উঠলেন, টেলিগ্রামে একটা মেসেজ অপেক্ষা করছে। এখানে আবহাওয়া, দিনের প্রথম 3টে মিটিং, 2টি গুরুত্বপূর্ণ মনে হওয়া ইমেল এবং প্রতিটির এক লাইনের সারাংশ রয়েছে। উদাহরণ 2, আপনি এটিকে বলেন, আমার বৃহস্পতিবার এক্স কোম্পানির কারো সাথে ইন্টারভিউ আছে, একটা প্রস্তুতি ডক তৈরি করো। 1 ঘন্টা পর আপনার ড্রাইভে একটা গুগল ডক আছে, যেখানে কোম্পানির ওভারভিউ, ইন্টারভিউয়ারের পটভূমি, সাম্প্রতিক খবর এবং সম্ভাব্য প্রশ্নগুলো রয়েছে। উদাহরণ 3, আপনি একবার উল্লেখ করেন যে মার্চে মায়ের সাথে দেখা করতে ফিরতে চান। এটি প্রতিদিন দাম দেখছে, দাম কমে যায়। আপনি একটি টেলিগ্রাম মেসেজ করেন, এতে লেখা আছে, গত 1 মাসে ফ্লাইটের দাম এখন সবচেয়ে কম, আমি কি আপনার জন্য টিকিট বুক করে দিই? কিছু সেট আপ করার আগে একটা নোটপ্যাড খুলুন, নোট, স্টিকি বা কোনো ফিজিক্যাল জার্নাল, যেটা খুশি হতে পারে। আমরা এখন 60 সেকেন্ডের একটি পরিকল্পনা ধাপ নেব, আর এখানকার উত্তরগুলোই আমাদের পরবর্তী সব সিদ্ধান্তকে প্রভাবিত করবে। ঠিক আছে, 3টে প্রশ্ন। আপনার উত্তরগুলো আমাদের বলে দেবে কোন কোন ইন্টিগ্রেশনে ফোকাস করা উচিত এবং আপনার গোপনীয়তার সীমা কোথায়। আমরা এগোতে এগোতে আপনার উত্তরগুলো নোটপ্যাডে লিখে রাখুন। প্রথম প্রশ্ন, আপনি চান এটা প্রতিদিন কি করুক? 2 বা 3টে কাজ বেছে নিন। সকালের ব্রিফ, ফ্লাইট নজরদারি, আপনার ইনবক্স অটো শ্যুট করবে। দ্বিতীয় প্রশ্ন, এতে কোন কোন ডেটা যুক্ত থাকবে? জিমেল, ক্যালেন্ডার, ড্রাইভ, ডক্স, আপনার ব্যাংক অ্যাপ। যদি কিছু আপনাকে অস্বস্তি দেয়, এখনই সেটা নোট করে রাখুন। তৃতীয় প্রশ্ন, আপনার গোপনীয়তার সর্বনিম্ন সীমা কি? অর্থাৎ এমন কি আছে যা আপনি কখনোই সংযুক্ত করবেন না? ফিচার যতই আকর্ষণীয় হোক না কেন, এখানেই সিদ্ধান্ত নিন, সেটআপের মাঝপথে নয়। ঠিক আছে, এবার পরের প্রশ্ন, এটা কোথায় চালাবেন? এটাই বেশিরভাগ মানুষকে আটকে দেয়।
আপনি যখন জানেন ওপেন ক্লাউড কী এবং আপনি আপনারটা দিয়ে কি করতে চান, তখনও আপনাকে ঠিক করতে হবে এটা কোথায় চলবে। আর সঠিক উত্তরটা নির্ভর করে আপনি কার সাথে এটা চালাতে চান তার উপর। আপনি কে? ৩টে অপশান আছে, আমি আপনাকে এগুলো দেখিয়ে দেব, তারপর আমরা আপনারটা বেছে নেব। প্রথম পথ হলো আপনার ব্যক্তিগত কম্পিউটার। এটা ফ্রি, কারণ হার্ডওয়্যারটা আপনার কাছেই আছে, কিন্তু সমস্যা হলো আপনার এজেন্ট কেবল তখনই চলে যখন আপনার কম্পিউটার চালু থাকে। ল্যাপটপ বন্ধ করলেই আপনার এজেন্টও বন্ধ হয়ে যায়। আপনাকে এটাও ভাবতে হবে এটার আপনার কম্পিউটারে সব কিছুর ওপর অ্যাক্সেস আছে, আর আপনি যখন এটাকে আসল সার্ভিসের সাথে সংযুক্ত করবেন তখন এটা আরও বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। দ্বিতীয় পথ হলো ডেডিকেটেড হার্ডওয়্যার। সাধারণ অপশানগুলো হলো ম্যাক মিনি, রাসবেরি পাই অথবা কোনো পুরনো ল্যাপটপ যেটা ক্লজেটে হেডলেসভাবে চলছে। হার্ডওয়্যারের জন্য একবারই খরচ করতে হয়, মাসিক কোনো ফি নেই। এটা স্যান্ডবক্সড, মানে এটা আর আপনার ব্যক্তিগত কম্পিউটারে নেই। তবে কিছু বিষয় ভাবার আছে। ইন্টারনেট বা বিদ্যুৎ না থাকলে আপনি অফলাইনে চলে যাবেন, যা আপনাকেই মেনটেন করতে হবে। আর যদি আপনার কাছে আগে থেকেই হার্ডওয়্যার না থাকে তাহলে শুরুতেই কয়েকশো ডলার খরচ করতে হবে। তৃতীয় পথ হলো ক্লাউড ভিপিএস, মাত্র কয়েক ডলার মাসে, আর আপনি পেয়ে যাচ্ছেন একটা ছোট সার্ভার আসল ডেটা সেন্টারে। এটি সবসময় সচল ও সহজলভ্য, আপনার পিসি থেকে আলাদা, আর সমস্যা হলে মুছে পুনরায় ডিপ্লয় করা যায়। হোস্টিং জারে এক ক্লিক ওপেনক্লো টেমপ্লেট থাকায় দ্রুত ভিপিএসে ইনস্টল করা সম্ভব। সার্ভারটি ওপেনক্লো ইনস্টল করা অবস্থায় বুট হয়, আর বাকি সেটা ব্রাউজার থেকেই করা যায়। বেশিরভাগ মানুষের জন্য যারা নতুন শুরু করছেন এটাই সঠিক পছন্দ। এখন তৃতীয় পথটাই প্রায় সবার জন্য সঠিক উত্তর। আমি নিজেও এটা ব্যবহার করছি, আর আমরা একসাথে এটি ইনস্টল করব। কোনো টার্মিনালের দরকার হবে না একদম। সাইন আপ, ইনস্টল, কনফিগারেশন সব কিছুই ব্রাউজার বা আপনার ফোন থেকেই করা যায়। এখন যদি আপনি চান নিজের হার্ডওয়্যারে, যেমন পিআই, ম্যাক মিনি বা পুরনো ল্যাপটপে চালাতে, সেটাও দীর্ঘমেয়াদে একদম বৈধ ও ভালো অপশন। আর আমি শেষ চ্যাপ্টারে ভিপিএস থেকে ডেডিকেটেড হার্ডওয়্যারে মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। তবুও আমি পরামর্শ দেব আজই ভিপিএসে শুরু করতে, যাতে আপনি কম খরচা আলাদা পরিবেশে অভ্যস্ত হতে পারেন, আর একবার সিস্টেমটা বুঝে গেলে তখন হার্ডওয়্যারে চলে যেতে পারেন। ঠিক আছে, চলুন সাইন আপ করি। স্ক্রিনে থাকা লিঙ্ক বা নিচের ভিডিওর প্রথম লিঙ্কটি ব্যবহার করুন, যা আপনাকে এই পেজে নিয়ে যাবে, অথবা খুব কাছাকাছি কোনো পেজে। এই লিঙ্কটি সরাসরি হোস্টিংজারের প্রোমোতে 10% বাড়তি ছাড় দেবে। এটাই শুরু করা সেরা সাশ্রয়ী পথ। আর যদি আপনি আরও কম খরচে শুরু করতে চান, তাহলে দেখবেন ওপরের ডান পাশে একটা ড্রপডাউন আছে, যেখানে আপনি আপনার ভিপিএস প্ল্যান বেছে নিতে পারেন। এখন সেটাকে কেভিএম 2 থেকে কেভিএম 1-এ পরিবর্তন করুন। এতে আপনি পাবেন 4 জিবি র্যাম, 50 জিবি ডিস্ক স্পেস, 4 টিবি ব্যান্ডউইথ, আর শুরু করার জন্য এই স্পেসিফিকেশনগুলো যথেষ্ট। ওপেনক্লয়ের জন্য বেশিরভাগ ভারী কাজই করে থাকে থার্ড পার্টি এলএলএমগুলো, যেগুলো বাইরের সার্ভারে চলে। আপনি যখন আপনার প্ল্যান পরিবর্তন করবেন তখন ডিপ্লয় বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি কার্টে চলে যাবেন, আর আমি দ্রুত দেখিয়ে দেব কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চেক করার জন্য। প্রথম বিষয়টি হলো আপনার রেজিস্ট্রেশনের সময়কাল। আপনি 1 মাস, 12 মাস অথবা 24 মাস আগে ভাগে পেমেন্ট করতে পারেন। 24 মাসের প্ল্যানে মাসিক খরচ সবচেয়ে কম। 1 মাস দিয়ে শুরু করা গেলেও সেখানে আমাদের কুপন চলবে না, তাই 10% ছাড় পেতে 12 মাসের প্ল্যানটি সবচেয়ে সস্তা, যাতে অগ্রিম খরচ $100 নিচেই থাকবে। এখন আপনি চাইলে রেডি টু ইউজ এআই বন্ধ করে আরও সস্তায় পেতে পারেন। আমি পরে আপনাকে দেখাবো কিভাবে নিজের এলএলএম সংযোগ করবেন। রেডি টু ইউজ এআই ছাড়া এখন দাম আরও কম, তাই আপনি খুবই কম খরচে শুরু করতে পারেন। আপনি নিচে স্ক্রল করলে দেখবেন চাইলে আরও কিছু জিনিস যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি ইনস্ট্যান্ট ওয়েব স্ক্র্যাপিং যোগ করতে পারেন, যা খুবই কাজে লাগে। এটা ফ্রি, তাই আমি পরামর্শ দেব এটা যোগ করে নিন। আপনি চাইলে আপনার এআই এর জন্য ডেডিকেটেড ইমেল এবং দৈনিক অটো ব্যাকআপও যোগ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে দৈনিক অটো ব্যাকআপ ব্যবহার করার পরামর্শ দিই, কারণ আপনার কনফিগারেশনে কোনো সমস্যা হলে সহজেই আগের ভার্সনে ফিরে যেতে পারবেন। তাই আমি এটা চালু করে নিচ্ছি। তবে আপনি যদি আরও কম খরচে শুরু করতে চান, তাহলে এটা বন্ধ রেখেও শুরু করতে পারেন। সবশেষে আপনাকে একটা সার্ভার লোকেশন বেছে নিতে হবে। সাধারণভাবে বলতে গেলে এমন একটা সার্ভার লোকেশন বেছে নিন যার লেটেন্সি সবচেয়ে কম বা যা আপনার সবচেয়ে কাছাকাছি। এখানে আমি দেখছি জার্মানিতে 57 মিলিসেকেন্ড লেটেন্সি পাচ্ছি, যা মনে হচ্ছে সবচেয়ে কম, তাই আমি ওই সার্ভারটাই ব্যবহার করব। আপনি যখন সবকিছু আপনার মতো করে কনফিগার করে নেবেন, তখন ওপরে স্ক্রল করে কন্টিনিউ ক্লিক করুন। পরবর্তী পেজে আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। আপনি চাইলে গুগল, গিটহাব অথবা ইমেল ঠিকানা ব্যবহার করতে পারেন। আমি ইমেল ঠিকানা ব্যবহার করব।
পরের পেজে অর্ডার সামারি দেখে নিন, যেখানে 30 দিনের মানি ব্যাক গ্যারেন্টিও পাবেন। তাই 1 মাসের মধ্যে সন্তুষ্ট না হলে যে কোনো সময় রিফান্ড চাইতে পারেন। এখন বিলিং ও পেমেন্ট তথ্য দিয়ে চেকআউট সম্পন্ন করুন। এরপর কনফার্মেশন পেজ হয়ে সরাসরি ওপেন ক্লোন কনফিগারেশন উইজারে পৌঁছে যাবেন। মনে রাখবেন, ভিডিওটি অনুসরণ করার সময় ইন্টারফেস কিছুটা আলাদা হতে পারে। হোস্টিংজার ও ওপেন ক্লার নিয়মিত আপডেট হয়, তাই হুবহু না মিললে চিন্তার কিছু নেই। শুধু আমার দেখানো মূল বিষয়গুলো অনুসরণ করে প্রয়োগ করার চেষ্টা করুন, সেটাই আসল। ঠিক আছে, ওপেনক্লা একটা ওপেন সোর্স সফটওয়্যার। এতে নিজস্ব কোনো এআই মডেল আগে থেকেই সংযুক্ত থাকে না, আপনাকেই আপনার নিজেরটা যোগ করতে হবে। তাই আমাদের কোনো এআই প্রোভাইডার থেকে একটি এপিআই কি নিতে হবে। এটাই আসলে আপনার এজেন্টের চিন্তাভাবনার অংশকে চালিত করে, এবং আপনি সরাসরি প্রোভাইডারকেই পেমেন্ট করবেন, না ওপেনক্লার, না হোস্টিংজার, শুধুমাত্র ওইআই প্রোভাইডারকেই। আপনি শুরুতে এআই প্রোভাইডারগুলোর যে কোনো একটি বেছে নিতে পারেন। অ্যানথ্রোপিক, ওপেন এআই, জেমিনি, এক্স, নেক্সোস। আপনি চাইলে শুধু একটা দিয়েই শুরু করতে পারেন, আবার একাধিকও সংযুক্ত করতে পারেন। এগুলোর যে কোনো একটি ঠিকঠাক কাজ করবে। আমার ক্ষেত্রে আমি অ্যানথ্রোপিক পছন্দ করি, তাই আমি এপি দিয়ে শুরু করব। তবে আপনি যদি অন্য কোনো এআই প্রোভাইডার দিয়ে শুরু করতে চান, সেটাও একদম ঠিক আছে। আপনার এপিআই কি পাওয়ার প্রক্রিয়া যে কোনো প্রোভাইডারের জন্যই প্রায় একই রকম। আপনাকে যা করতে হবে তা হলো ফিল্ডের নিচে থাকা লিঙ্কটি কপি করে নতুন ট্যাবে খুলুন, তারপর লগ ইন করুন বা একটা অ্যাকাউন্ট তৈরি করুন। যদি সাইন আপ করতে হয় তাহলে রেজিস্ট্রেশনের ধাপগুলো অনুসরণ করুন। এরপর আপনি আপনার অ্যাকাউন্ট চালু করতে কিছু ইউসেজ ক্রেডিট কিনে নেবেন। আপনি চাইলে কম পরিমাণ, যেমন $20 দিয়েও শুরু করতে পারেন। তবে আমি বিশেষ করে অ্যানথ্রোপিকের ক্ষেত্রে অন্তত $40 বা $50 দিয়ে শুরু করার পরামর্শ দিই। আপনার অ্যাকাউন্টে $40 যোগ করলে আপনি তাদের রেট লিমিট চার্টের টিয়ার 2-এ চলে যাবেন, যার মানে হলো আপনার বট রেট লিমিটে আটকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং বট আপনার সঙ্গে কথা বলা বন্ধ করবে না। আপনি যত টাকা যোগ করতে চান তা বেছে নিন, আপনার বিলিং তথ্য দিন আর চেক আউট করুন। এরপর একটা এপিআই কি সংগ্রহ করুন। আপনি ক্রিয়েট কি ক্লিক করবেন, আপনার কি নাম দেবেন। আমি আমারটার নাম রাখছি ওপেন ক্ল। তারপর আপনার এপিআই কি কপি করবেন। এখন এই কিটা এক ধরনের পাসওয়ার্ডের মতো। যদি কেউ এটা পেয়ে যায় তাহলে তারা আপনার এপিআই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। তাই এটাকে নিরাপদে রাখুন এবং কারোর সঙ্গে শেয়ার করবেন না। এটা কপি করুন এবং তারপর হোস্টিংয়ারে ফিরে গিয়ে সংশ্লিষ্ট ঘরে আপনার কি পেস্ট করুন। আপনি যতগুলো এআই প্রদানকারী চান তাদের জন্য এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। তারপর নিচে স্ক্রল করে টেলিগ্রাম বট টোকেন ফিল্ডটি খুঁজে নিন। এখন আমরা আমাদের টেলিগ্রাম বট তৈরি করব। এটাই সেই জিনিস যেটা ব্যবহার করে আপনি আপনার ফোন দিয়ে আসলে ওপেন ক্লয়ের সঙ্গে কথা বলতে পারবেন। আপনার যদি এখনও টেলিগ্রাম না থাকে তাহলে নিচের বর্ণনায় দেওয়া লিঙ্ক ব্যবহার করে আপনার ফোন বা কম্পিউটারে এটি বিনামূল্যে ইনস্টল করুন। একবার এটি খুলে ফেললে বটফাদার খুঁজে বের করুন। আপনি সার্চে বটফাদার লিখে খুঁজে পেতে পারেন, অথবা নিচের বর্ণনায় আমি সরাসরি বটফাদারের সঙ্গে চ্যাট শুরু করার একটা লিঙ্ক দিয়েছি। বটফাদার হলো টেলিগ্রামের অফিসিয়াল বট, যেটা দিয়ে বট তৈরি করা যায়। হ্যাঁ, আমি জানি এটা কেমন শোনায়, কিন্তু এটাই আসল পদ্ধতি। এগিয়ে যান এবং স্টার্টে ক্লিক করে কথোপকথন শুরু করুন। এরপর আমরা নিউ বট কমান্ডটি ক্লিক করব বা টাইপ করব। আমি এখানে শুধু ক্লিক করব। এরপর আমাদের বটের জন্য একটি নাম দিতে হবে। আমি আমারটার নাম রাখবো ফিন। এরপর আপনাকে আপনার বটের জন্য একটা ইউজার নেম দিতে হবে এবং সেটার শেষে অবশ্যই বট থাকতে হবে। এটা টেলিগ্রাম ইকোসিস্টেমে অবশ্যই ইউনিক হতে হবে। যদি ইউনিক কিছু খুঁজে পেতে সমস্যা হয় তাহলে একটু বড় নাম ব্যবহার করা ভালো। আমি আমারটার নাম রাখছি ফ্লিন্ট দ্য ওয়ান্ডার বট। এবং ঠিক এভাবেই বটফাদার আপনাকে একটি টোকেন দিয়ে দেয়। এটাই হলো মাঝখানে থাকা এই লম্বা স্ট্রিংটা। আবারও বলছি, এটা এক ধরনের পাসওয়ার্ডের মতো, এটা কাউকে শেয়ার করবেন না। এখন এই টোকেনটি কপি করুন, হোস্টিংজারে ফিরে যান এবং টেলিগ্রাম বট টোকেন ফিল্ডে সেটা পেস্ট করুন। সবকিছু হয়ে গেলে ডিপ্লয় বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি যেতে পারেন, সেখানে একটা সার্ভে থাকতে পারে। যদি থাকে আপনি চাইলে সেটা পূরণ করতে পারেন, অথবা নিচে স্ক্রল করে স্কিপে ক্লিক করতে পারেন। এরপর আমরা যে পেজে যাব সেটা হলো হোস্টিংজারের এইচ প্যানেলের ডকার ম্যানেজার, এবং আপনি দেখতে পাচ্ছেন ওপেনক্লো ইতিমধ্যেই চলছে, আর হোস্টিংয়ার আমাদের জন্য একটি রিভার্স প্রক্সি ইনস্টল করেছে, যাতে আমাদের পুরো সেটআপ আরও নিরাপদ থাকে। এখন আপনি যদি ডকার কি সেটা না জানেন তাতে কোনো সমস্যা নেই। ডকার মূলত একটি স্বয়ংসম্পূর্ণ ফাইল যেখানে আপনার অ্যাপ্লিকেশন চলে। এটা অনেকটা আপনার বাসার কম্পিউটারে কোনো অ্যাপ্লিকেশন চালানোর মতো। আপনার ওপেনক্লো ড্যাশবোর্ড খুলতে গেটওয়ে টোকেন কপি করতে ক্লিক করুন, তারপর অ্যাক্সেস কলামে ওপেনে ক্লিক করুন।
এখানে আপনার গেটওয়ে টোকেন পেস্ট করুন, তারপর লগ ইনে ক্লিক করুন। স্বাগতম আপনার ওপেনক্ল ড্যাশবোর্ডে। মাঝখানে একটা চ্যাট উইন্ডো দেখবেন, যেখান থেকে অ্যাসিস্ট্যান্টের সাথে চ্যাট করা যাবে। বলুন হ্যালো। আপনি যখন প্রথম মেসেজটি পাঠান তখন এজেন্ট একটা ছোট অনবোর্ডিং উইজার্ড চালু করে, যার নাম বুটস্ট্র্যাপ। এটি আপনাকে কিছু প্রশ্ন করে, আর ব্যাকগ্রাউন্ডে এটি সোল.md এবং user.md এর মতো ফাইল লিখে রাখে। শুধু এআই যে প্রশ্নগুলো করে সেগুলোর উত্তর দিন, এখানে বিশেষ কোনো প্রস্তুতির দরকার নেই। তাহলে আমার ক্ষেত্রে এটি জিজ্ঞেস করে আমি কে, আর তুমি কে। চলুন এটাকে যাবাই। তোমার নাম ফ্লিন্ট, আমার নাম মেদ। এরপর এটি আরও কিছু তথ্য জানতে চাইবে, যেমন পরিবেশটা কেমন হবে, এটা কেমন ধরনের বট। এটি একটা সিগনেচার ইমোজি চায়। আপনার বটকে একটি ব্যক্তিত্ব দিন। উদ্দেশ্য ঠিক না থাকলে আমার কাজ কপি করুন। আমি একটি ভ্রমণ সহকারী তৈরি করছি। পরে প্রয়োজন মতো আপনি এই তথ্য বদলে নিতে পারবেন। এখানে আপনি যা উত্তর দেবেন তা স্থায়ী নয়। তাহলে আমি এটাকে বলবো, তুমি একজন সহায়ক স্বাভাবিক ভ্রমণ পরিকল্পনায় মনোযোগী সহকারী। তুমি চাইলে নিজের ইমোজি বেছে নিতে পারো। এটি এগিয়ে গিয়ে নিজের ফাইলগুলো লিখে মেটে। এটি আবার ফিরে এসে আরও তথ্য যে একটি বার্তা দেয়। এই ক্ষেত্রে এটি বলছে, প্রথমত আপনার টাইম জোন কি, আর 2 আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করতে চান। তাহলে আমরা বলবো 1 টাইম জোন কি, আর 2 আমাদের খুব নির্দিষ্টভাবে বলতে হবে কিভাবে এটি টেলিগ্রাম সেট আপ করবে। তাই আমি বলেছি, চলুন ওপেনক্ল পেয়ারিং CLI কমান্ড ব্যবহার করে টেলিগ্রাম সেট আপ করি। প্রথমে docs.openclaw.ai সাইটের ডকুমেন্টেশনের চ্যানেলস/পেয়ারিং অংশটি পড়ুন। আপনার পরিবেশ ভেরিয়েবলে টেলিগ্রাম বট টোকেন আছে। তারপর আমরা সেন্ড বটনে ক্লিক করব। দারুণ, এখন এটি ফিরে এসে বলছে আমাদের শুধু টেলিগ্রামে বটে মেসেজ পাঠাতে হবে এবং এটি একটি পেয়ারিং কোড দিয়ে রিপ্লাই করবে। তারপর আমরা এখানে সেই কোডটি পেস্ট করব। তাহলে চলুন আবার টেলিগ্রামে যাই এবং বটফাডার যে লিঙ্কটি দিয়েছে সেটিতে ক্লিক করি, যাতে আমাদের নতুন বটের সাথে কথোপকথন শুরু করা যায়। স্টার্টে ক্লিক করুন, তারপর এটি আমাদের এই পেয়ারিং কোডটি চায়। আমরা সহজেই এটি কপি করে ওপেনক্ল ড্যাশবোর্ডের চ্যাটে পেস্ট করব। এটি ফিরে এসে বলে আমরা চাইলে টেলিগ্রামে বটে মেসেজ পাঠিয়ে দেখতে পারি। তাহলে চলুন সেটা করি। আমরা বলবো হ্যালো, এবং আমাদের কাছে একটি মেসেজ আসবে, টেলিগ্রাম কাজ করছে, আমরা ঠিকভাবে সংযুক্ত হয়েছি। এখন আপনি যে কোনো ডিভাইসে যেখানে টেলিগ্রাম ইনস্টল এবং লগ ইন করা আছে সেখান থেকে আপনার ওপেনক্ল এজেন্টের সাথে কথা বলতে পারবেন। এখন চলুন এক মুহূর্তের জন্য আবার আমাদের ওপেন ক্লাউড ড্যাশবোর্ডে ফিরে যাই এবং আমি আপনাকে এই ইন্টারফেসটা আরেকটু দেখিয়ে দিই। এখানে চ্যাটের ওপরের বাম পাশে আছে আপনার সেশন ড্রপডাউন। প্রতিটা সেশনকে আলাদা আলাদা কথোপকথন হিসেবে ভাবুন। আপনার বিভিন্ন সেশন, বিভিন্ন কথোপকথন থাকলে সেগুলো এখানে দেখা যাবে। এখানে মাঝখানে আছে মডেল ড্রপডাউন। এটি ক্লিক করলে আপনি কোন এআই মডেল আপনার মেসেজের উত্তর দেবে তা পরিবর্তন করতে পারবেন, এবং এটি আপনার আগে সংযুক্ত করা প্রোভাইডার থেকে তালিকাটি নিয়ে আসবে। এখন আপাতত ডিফল্টটাই রেখে দিন, আমরা পরে মডেল নির্বাচন নিয়ে আলোচনা করব। আর তারপর তৃতীয়ত আছে থিঙ্কিং লেভেল ড্রপডাউন। উচ্চতর মানে এটি ধীর কিন্তু যুক্তি ভালো হয়, তবে এতে বেশি টোকেন লাগে, অর্থাৎ বেশি টাকা খরচ হয়। নিম্নতর হলে দ্রুত হয় এবং খরচও কম, তবে উত্তরগুলো হয়তো ততটা গভীর বা বিস্তারিত নাও হতে পারে। এখন আপাতত ডিফল্ট অ্যাডাপটিভ অপশনেই থাকি। আপনি যদি কখনও কোনো মেসেজের সাথে কিছু সংযুক্ত করতে চান তাহলে পেপার ক্লিপ আইকনে ক্লিক করতে পারেন। আপনি মাইক্রোফোনে ক্লিক করে ভয়েস ইনপুটও দিতে পারেন। আর যদি কখনো ড্যাশবোর্ডে নতুন সেশন শুরু করতে চান তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করতে পারেন। প্রথমে আমি ভেবেছিলাম এটা নতুন ফাইল যোগ করার জন্য, কিন্তু বিভ্রান্ত হবেন না। পেপার ক্লিপ ফাইল সংযুক্ত করতে আর প্লাস বাটন নতুন চ্যাট শুরু করতে ব্যবহৃত হয়। আপনার এজেন্ট এখন তৈরি, তার নিজস্ব ব্যক্তিত্ব আছে এবং সে আপনাকে টেলিগ্রামে মেসেজ পাঠাতে পারবে। ইমেল পাঠানো, ক্যালেন্ডার পরিচালনা ও কাজ শেখার আগে 30 সেকেন্ডে কিছু নিরাপত্তা নিয়ম দেখে নিই। আরও এগোনোর আগে নিরাপত্তা নিয়ে সংক্ষেপে কিছু বলি। ওয়ান ক্লিক টেমপ্লেটটি কিছু যুক্তিসঙ্গত ডিফল্ট সেটিংস সহ আসে, যার মধ্যে স্যান্ডবক্সড এক্সিকিউশনও রয়েছে, তাই আপনাকে এসব নিজে কনফিগার করতে হবে না। কিন্তু কিছু অভ্যাস আছে যেগুলো আপনার পক্ষ থেকে যে কোনো ডিফল্ট সেটিংসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি সেগুলো বলে দিচ্ছি। প্রথমত, ছোট থেকে শুরু করুন। প্রথম সপ্তাহে আপনার এজেন্টকে শুধু টেলিগ্রামে রাখুন। আপনার ব্যাংকিং অ্যাপ সংযুক্ত করবেন না, এটিকে কোনো পাসওয়ার্ড ম্যানেজারের সাথে যুক্ত করবেন না, আপনার ট্রেডিং অ্যাকাউন্টও দেবেন না। শুরুতে ছোট কাজ দিয়ে এজেন্টকে আস্থা করার সুযোগ দিন। দ্বিতীয়ত,
কখনোই এপিআই কি বা ক্রেডেনশিয়াল সরাসরি টেলিগ্রাম চ্যাটে পেস্ট করবেন না। এপিআইকে পাসওয়ার্ডের মতো ভাগুন। এগুলো কোনো সার্ভিসকে প্রমাণ করে যে আপনি আসলেই আপনি, এবং এগুলো চ্যাট লগে থাকার কথা নয়। এগুলো হোস্টিং বা প্যানেলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসাবে রাখতে হয়, এবং আমরা যখন প্রথম অটোমেশন তৈরি করব তখন আমি আপনাকে সেটা দেখিয়ে দেব। তৃতীয়ত, যখন এজেন্ট কোনো অ্যাকশন কনফার্ম করতে বলে তখন সেই কনফার্মেশনটা পড়ে নিন, শুধু স্বয়ংক্রিয়ভাবে হ্যাঁ বলে দেবেন না। আপনি আসলে কি অনুমোদন দিচ্ছেন সেটা দেখলে তবেই এই অনুমোদন প্রক্রিয়া কাজে আসে। ঠিক আছে, এটাই ছিল। এবার চলুন এজেন্টটাকে সত্যিকারের কাজে লাগাই। আমরা এটিকে কিছু স্কিল দিতে যাচ্ছি। শুরুতেই আপনার এজেন্ট কথোপকথন চালাতে পারে এবং ওয়েব ব্রাউজ করতে পারে। মূলত এটাই। এটিকে ইমেল পাঠানো, আপনার ক্যালেন্ডার পড়া বা গিটহাবে কোড প্রকাশ করার মতো কাজ করাতে হলে আপনাকে স্কিল ইনস্টল করতে হবে। একটা স্কিল মূলত আপনার এজেন্টের জন্য একটি অ্যাপের মতো। আপনি যেগুলো দরকার সেগুলো বেছে নেন আর এজেন্ট সেগুলো ব্যবহার করে। স্কিলগুলো ক্লহাব নামে একটা মার্কেট প্লেসে থাকে, আর আমি আপনাকে দেখাবো কিভাবে সেখানে যেতে হয়। ওপেনক্লো ড্যাশবোর্ডে বাম পাশে স্কিলসে ক্লিক করুন। এখানে আপনি আপনার প্রি ইনস্টল স্কিলগুলো দেখতে পাবেন। অল ট্যাবের নিচে আপনি এখন পর্যন্ত ইনস্টল করা সব স্কিল দেখতে পারবেন। রেডিতে আপনি যেগুলো ইনস্টল করা এবং ব্যবহারের জন্য প্রস্তুত সেগুলো দেখতে পাবেন। আর নিট সেটআপে দেখাবে যেগুলো ইনস্টল করা আছে কিন্তু এখনও কিছু কনফিগারেশন আপনার কাছ থেকে দরকার। আপনার ওপেনক্লথে নতুন স্কিল যোগ করতে হলে প্রথমে আপনাকে একটা স্কিল খুঁজে বের করতে হবে। একটা নতুন ট্যাব খুলুন এবং clawhub.ai-তে যান। এখানে আপনি যদি নির্দিষ্ট কিছু খুঁজে থাকেন তাহলে স্কিল সার্চ করতে পারেন, অথবা স্ক্রল করে ফিচার্ড ও ট্রেন্ডিং স্কিলগুলো দেখতে পারেন। আপনি যদি কোনো স্কিল পছন্দ করেন তাহলে সেটিতে ক্লিক করে আরও বিস্তারিত দেখতে পারেন। এখানে আপনি এমন তথ্য দেখতে পারবেন, যেমন আপনি যদি এটি লোকাল মেশিনে চালাতে চান তাহলে কমান্ড লাইনে কি রান করবেন, অথবা আপনি চাইলে চ্যাটের মাধ্যমে ইনস্টল করার জন্য এখানে থাকা প্রম্পটটি কপি করে সরাসরি আপনার চ্যাটে পেস্ট করতে পারেন। আপনি সিকিউরিটি স্ক্যানও দেখতে পারবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ভাইরাস টোটাল স্ক্যান দেখাচ্ছে এই স্কিলটি ক্ষতিকারক নয়, কিন্তু অন্য কিছু স্কিল ক্ষতিকারক হতে পারে। দেখুন, কারণ ক্লহাব হচ্ছে একটি কমিউনিটি মার্কেট প্লেস। বেশিরভাগ স্কিল ভালোভাবে তৈরি এবং একেবারে ঠিকঠাক, কিন্তু যেহেতু এটা একটা মার্কেট প্লেস তাই যে কেউ স্কিল জমা দিতে পারে। ইনস্টল করার আগে লেখক, ইনস্টল সংখ্যা, রেটিং এসব দেখে নিন। আর যদি কিছু সন্দেহজনক মনে হয় তাহলে সেটি এড়িয়ে যাওয়াই ভালো এবং নিরাপদ। শুরুতেই বাছাই করে নিন যাতে পরে কোনো ঝামেলা পরিষ্কার করতে না হয়। এই ভিডিওতে আমরা গুগল ওয়ার্কস্পেস ইনস্টল করা দিয়ে শুরু করব। একবার সংযোগ হয়ে গেলে আপনার এজেন্ট আপনার ইমেল পড়তে পারে, ক্যালেন্ডার ম্যানেজ করতে পারে, ড্রাইভ থেকে ডকুমেন্ট বের করতে পারে। সবই খুবই মূল্যবান কাজ। এই অধ্যায়টাই পুরো বিষয়টাকে বাস্তব মনে করায়। জিওজি অর্থাৎ গুগল ওয়ান গেটওয়ে একটিমাত্র স্কিল যা একসাথে জিমেইল, ক্যালেন্ডার, ড্রাইভ, ডক্স, শিটস এবং কন্ট্যাক্টসকে এক ওয়াথ ফ্লোতে সংযুক্ত করে। একটা কথা বলে রাখি, এই অধ্যায়টা অন্যগুলোর চেয়ে একটু বেশি সময় নেবে, কিন্তু এটা আপনাকে জীবনে একবারই করতে হবে, আর এর ফলাফল বিশাল। চলুন শুরু করি। ক্লহাবে গিয়ে জিওজি সার্চ করে, আপনি চাইলে গুগলও সার্চ করতে পারেন। আর আমরা যেটা খুঁজছি সেটা পিটার স্টাইনবার্গের তৈরি। এটাই এখানে স্থায়ী পেটে। ওটা ক্লিক করুন, তারপর ইনস্টল ও সেটআপের জন্য প্রম্পটটা কপি করুন। এবার চলুন আমাদের টেলিগ্রামে যাই আর ওই প্রম্পটটা পেস্ট করি। এটা ফিরে এসে জানালো যে স্কিলটা ইনস্টল হয়েছে। এখন আমরা এটা সেটআপ করব। গুগল যুক্তিসঙ্গতভাবেই চায় আপনার ইনবক্সে প্রবেশাধিকার দেওয়ার আগে কে অনুরোধ করছে সেটা যাচাই করতে। আপনি এটা প্রমাণ করবেন একটি গুগল ক্লাউড প্রজেক্ট তৈরি করে, যেটাকে ওয়াথ ক্রেডেনশিয়াল বলে, সেটা জেনারেট করে এবং আপনার এজেন্টে পেস্ট করে। কয়েক মিনিট সময়, একবারই করতে হবে আর কখনো নয়। আমি আপনাকে প্রতিটি ক্লিক দেখিয়ে দেব। ওয়াথ হচ্ছে সেই পদ্ধতি যেটা এক অ্যাপকে আরেক অ্যাপের কাছে আপনার ডেটা অ্যাক্সেসের অনুমতি চাইতে দেয়, অথচ কখনোই আপনার পাসওয়ার্ড দেখে না। আপনি গুগলের পাশে অ্যাক্সেস অনুমোদন করেন, গুগল একটি ক্রেডেনশিয়াল ফেরত দেয় এবং আপনার এজেন্ট সেই ক্রেডেনশিয়াল ব্যবহার করে। এটা ঠিক সেই প্যাটার্ন যেমন অন্য যে কোনো ওয়েবসাইটে গুগল দিয়ে সাইন ইন করা হয়। প্রথমে একটা নতুন ট্যাব খুলুন এবং console.cloud.google.com-এ যান। প্রথমে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে এবং এরপর আপনাকে একটি প্রজেক্ট তৈরি করতে হবে। ওপরের বাম পাশে সিজ একটা প্রজেক্টে ক্লিক করুন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করুন। আপনার প্রজেক্টের একটা নাম দিই। আমি আমারটার নাম রাখবো ওপেনক্ল, তারপর ক্রিয়েটে ক্লিক করব। প্রজেক্ট তৈরি হয়ে গেলে এগিয়ে যান এবং সিলেক্ট প্রজেক্টে ক্লিক করুন।
এরপর বাম পাশে এপিআই অ্যান্ড সার্ভিসেসের উপর মাউস রাখুন, তারপর এনেবেলড এপিআইস অ্যান্ড সার্ভিসেসে ক্লিক করুন। এখন আমাদের প্রত্যেকটি গুগল সার্ভিসের জন্য আলাদাভাবে এপিআইগুলো অ্যানাবেল করতে হবে, যেগুলো আমরা ব্যবহার করতে চাই। তাহলে চলুন জিমেল দিয়ে শুরু করি। আমরা ওপরে এনেবল এপিআইএস অ্যান্ড সার্ভিসেসে ক্লিক করব, তারপর জিমেল খুঁজব। তালিকা থেকে এটি নির্বাচন করুন, তারপর সক্ষম করুন ক্লিক করুন। তারপর এখানে জিমেল এপিআই পেজে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাসটি অ্যানাবল্ড হিসাবে সেট করা আছে। এখন আমাদের পরবর্তী গুগল পরিষেবাটি যুক্ত করতে হবে। উপরের বাম দিকের ব্যাক অ্যারোতে ক্লিক করুন এবং তারপর প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। এনেবল এপিআইস অ্যান্ড সার্ভিসেসে ক্লিক করুন এবং আপনার পরবর্তী দক্ষতার জন্য অনুসন্ধান করুন। আপনি গুগল ওয়ার্কস্পেসের যে সমস্ত স্কিল ব্যবহার করতে চান সেগুলোর প্রতিটির জন্য এই কাজটি করুন: জিমেল, ক্যালেন্ডার, ড্রাইভ, শিটস, ডকস, পিপল। আর আমি সত্যি বলছি, এই ওয়াথ প্রক্রিয়াটাই সম্ভবত পুরো সেটআপের সবচেয়ে বিরক্তিকর অংশ। আপনি গুগল ক্লাউডে একটা প্রজেক্ট তৈরি করছেন, একে এপিআই সক্রিয় করছেন, ওয়াথ কনসেন্ট স্ক্রিন সেট করছেন, আর পুরো প্রক্রিয়াটি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নেয়। আর এটা সত্যিই বেশ ক্লান্তিকর মনে হতে পারে, কিন্তু একবার হয়ে গেলে হয়ে যায়। আর এর ফলাফল বিছল। আপনি যখন সবগুলো আলাদা এপিআই যোগ করা শেষ করবেন, তখন বাম পাশে ওয়াথ কনসেন্ট স্ক্রিনে ক্লিক করুন, তারপর গেট স্টার্টেডে ক্লিক করুন, আপনার অ্যাপের নাম দিন। আবারও আমরা এটাকে ওপেন ক্ল বলবো। ইউজার সাপোর্ট ইমেল ড্রপডাউন থেকে আপনার ইমেল সিলেক্ট করুন এবং নেক্সটে ক্লিক করুন। অডিয়েন্সের জন্য এক্সটার্নাল নির্বাচন করুন, তারপর নেক্সটে ক্লিক করুন। কন্ট্যাক্ট ইনফরমেশনে শুধু আপনার নিজের ইমেল দিন, তারপর নেক্সটে ক্লিক করুন। তারপর পরিষেবার শর্তাবলীতে সম্মতি দিন। সবকিছু শেষ হলে ক্রিয়েটে ক্লিক করুন। দারুণ! এখন আমাদের ওয়াথ কনফিগারেশন সেট আপ হয়ে গেছে। বাম পাশে অডিয়েন্সে ক্লিক করুন এবং এখানে আমরা একটা টেস্ট ইউজার যোগ করব। পৃষ্ঠাটি নিচে স্ক্রল করুন এবং টেস্ট ইউজার সেকশনের নিচে অ্যাড ইউজার্সে ক্লিক করুন। তারপর আপনার ইমেল ঠিকানা লিখুন এবং সেভে ক্লিক করুন। এখন আমাদের ওএইউটি ক্রেডেনশিয়াল সেট আপ করতে হবে। উপরের বাম পাশে হ্যামবার্গার মেনুতে ক্লিক করুন, তারপর এপিআই এসএন সার্ভিসেসের অধীনে ক্রেডেনশিয়ালসে ক্লিক করুন। ওপরে ক্রিয়েট ক্রেডেনশিয়ালসে ক্লিক করুন এবং তারপর ওএইউটিএইচ ক্লায়েন্ট আইডি নির্বাচন করুন। অ্যাপ্লিকেশন টাইপ ড্রপডাউনে ডেস্কটপ অ্যাপ নির্বাচন করুন এবং একটা নাম দিন। আমি আমারটার নাম রাখবো ওপেন ক্ল এবং ক্রিয়েটে ক্লিক করব। আর এখানে আমরা একটি কনফার্মেশন পেয়েছি যে ওয়াথ ক্লায়েন্ট তৈরি হয়েছে। এখন এখানে আপনাকে যা করতে হবে তা হলো এই পপ আপের নিচে থাকা জেএসওএন ফাইলটি ডাউনলোড করা। তারপর আপনার টেলিগ্রামে ফিরে যান এবং জেএসওএন ফাইলটি আপনার বটে পাঠান। ইপি আপনার জিমেল ঠিকানা জানতে চাইতে পারে, তাই এগিয়ে যান এবং সেটি দিন। এরপর এটি আপনাকে একটা বড় লম্বা লিঙ্ক দেবে ক্লিক করার জন্য। এগিয়ে যান এবং সেটিতে ক্লিক করি। নতুন ট্যাবে এটি খুলুন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন এবং এটি বলবে গুগল এই অ্যাপটি যাচাই করেনি। আপনি কেবল তখনই এগিয়ে যাবেন যদি আপনি ডেভেলপারকে চেনেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি নিজেই ডেভেলপার, তাই কন্টিনিউয়ে ক্লিক করতে পারেন এবং তারপর আবার কন্টিনিউয়ে ক্লিক করুন। সবকটা টুলে ওপেন ক্লকে অ্যাক্সেস দিতে অল নির্বাচন করুন এবং কন্টিনিউয়ে ক্লিক করুন। এরপর আপনি একটা ত্রুটি বার্তা পাবেন যেখানে লেখা থাকবে এই সাইটে পৌঁছানো যাচ্ছে না। আসলে এটাই প্রত্যাশিত আচরণ। এগিয়ে যান, আপনার অ্যাড্রেস বারে গিয়ে পুরো ইউআরএলটা কপি করুন, তারপর সেটি টেলিগ্রামে পেস্ট করুন। মাঝে মাঝে স্টেট মেয়াদোত্তীর্ণ হয়ে ত্রুটি হতে পারে। আগের মতোই লিঙ্কে ক্লিক করুন। অনুমোদন দিন। তারপর ইউআরএলটি কপি করে ওপেন ক্লকে দিন। ঠিক আছে, ওপেন ক্ল বলছে গুগল কানেক্ট হয়েছে। চলুন দ্রুত টেস্ট করি। টেলিগ্রামে বলো মঙ্গলবার 28 তারিখ বিকেল 4টায় জয়ী নোবডির সাথে 1 ঘন্টার মিটিং যোগ করো। এটি নিশ্চিত করতে বলতে পারে। এটা ঠিকই মনে হচ্ছে। আমি বলবো হ্যাঁ, সব ঠিক আছে। আর 1 মিনিট পর আপনি দেখতে পাবেন মিটিংটা আমার ক্যালেন্ডারে চলে এসেছে এবং ওপেন ক্ল সেটা নিশ্চিত করেছে। এখন আমরা জানি ওপেন ক্ল ক্যালেন্ডার ইভেন্ট যোগ করতে পারে, কিন্তু এটা কি সেগুলো পড়তেও পারে? চলুন এই মিটিংটা অন্য সময় সরিয়ে দেখি এটা সেটা চিনতে পারে কিনা। আমরা ওপেন ক্লকে জিজ্ঞেস করব, আমি মিটিংটা সরিয়েছি, এখন এটা কখন?
আর এটা দ্রুত উত্তর দেয় যে এটা বুধবার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। এটাই একদম ঠিক। আপনি একই কাজ ইমেল, গুগল ডক্স, শিপস, আপনার ড্রাইভে থাকা যে কোনো কিছুর সাথেও করতে পারেন। গুগল এখন সংযুক্ত হয়েছে। এখন আপনার কাছে একটা আসল এজেন্ট আছে, যার আসল অ্যাপসে আসল অ্যাক্সেস আছে। আরও কিছু যোগ করার আগে আমি আপনাকে দেখাই এজেন্ট কোথায় সংরক্ষণ করে, আপনার সম্পর্কে কি জানে, কারণ এটাই এজেন্টকে ব্যক্তিগত মনে করায়। প্রত্যেকটি এজেন্টের একটা ব্যক্তিত্ব থাকে, আর এই মুহূর্তে আপনারটা একটু সাধারণ। বুটস্ট্র্যাপ উইজার্ড এখনও আপনার কাছে অপরিচিত। 4টি ফাইল আপনার এজেন্টের চিন্তা ও কাজে সব কিছু নিয়ন্ত্রণ করে। আমি আপনাকে দেখাবো প্রতিটা ফাইল কি কাজে লাগে। আপনাকে এগুলো হাতে সম্পাদনা করতে হবে না। আপনি শুধু আপনার এজেন্টকে আপডেট করতে বলবেন, আর বাকিটাও নিজেই সামলাবে। আপনার ওয়ার্কস্পেস ফাইলগুলোতে যেতে হলে বাম পাশে এজেন্টসে ক্লিক করুন, তারপর ফাইলস ট্যাবটা দেখুন। এখানে আপনি আপনার মূল ফাইলগুলো দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে এজেন্টস, সোল, টুলস, আইডেন্টিটি, ইউজার, হার্টবিট এবং মেমোরি। এজেন্টস হচ্ছে আচরণবিধির নিয়মাবলী, যেমন সবসময় ধ্বংসাত্মক কাজের আগে নিশ্চিত হওয়া, সময় নির্ধারণের সময় প্রথমে আমার ক্যালেন্ডার ব্যবহার করা, তারপর ইমেল, এবং কখনোই রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে ইমেল না পাঠানো। এটা আপডেট করতে হলে শুধু আপনার এজেন্টকে মেসেজ দিন। টেলিগ্রামে আপনি বলতে পারেন agents.md-তে একটা নিয়ম যোগ করো, রাত 10টা থেকে আমার ইমেল চেক করো না, সকাল 6টার মধ্যে। ঠিক এভাবেই এটি একটি নীরব সময় নিয়ম যোগ করেছে। এবং যদি আমরা এটি বন্ধ করি, তারপর রিফ্রেশে ক্লিক করি, এজেন্টসে ক্লিক করি, তারপর প্রিভিউতে ক্লিক করি, এখন আপনি স্ক্রল করলে দেখতে পাবেন এটি নীরব সময় নিয়মটি যোগ করেছে। এই নিয়মটি অন্যান্য সব নিয়মের সাথে রয়েছে, যেগুলো এই ওয়ার্কস্পেস ফাইলে ডিফল্টভাবে থাকে। আপনি যদি এটি ম্যানুয়ালি সম্পাদনা করতে চান, তাহলে এডিটরে ক্লিক করতে পারেন, তারপর সরাসরি এই টেক্সট কন্টেন্ট সম্পাদনা করতে পারেন। পরবর্তী অংশে আছে soul.md। এটি হলো ব্যক্তিত্বের ফাইল, এবং বেশিরভাগ মানুষের soul.md, তোমারটা আর আমারটা, বুটস্ট্র্যাপ ইনক্লুড করার পরও দুর্বল। এখানে সাধারণ কিছু লেখা থাকে, যেমন সহায়ক হও, কিন্তু দেখানোর জন্য সহায়ক হও না। এটা খুবই সাধারণ। তুমি যদি চাও এটা যেন সত্যিকারের সহকারী মনে হয়, তাহলে তাকে নির্দিষ্টভাবে বলো সে কে। তুমি স্ক্রল করে দেখতে পারো ডিফল্টটা দেখতে কেমন, কিন্তু দেখতেই পাচ্ছ এটা বেশ ছোট। এতে আমাদের আগের অনবোর্ডিং থেকে কিছু তথ্য আছে। এখানে তুমি দেখতে পারো আমারটাতে ট্রাভেল প্ল্যানিংয়ের কথা উল্লেখ আছে। কিন্তু যদি তুমি সত্যিই তোমার বটের ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করতে চাও, তাহলে সহজেই বটকে বলে দিতে পারো সে কেমন হবে। তাই আমি এখানে টেলিগ্রামে তাকে একটা মেসেজ পাঠাতে পারি, যেমন তোমার সোল আপডেট করো। তুমি ফ্লিন্ট, একজন অভিজ্ঞ ট্রাভেল এজেন্ট স্টাইলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, শুষ্ক, সরাসরি, একটু ব্যঙ্গাত্মক, আর তুমি আমার টাকা বাঁচানোর ব্যাপারে খুব খেয়াল রাখো। ডিফল্টভাবে সংক্ষিপ্ত উত্তর দাও, এবং কিছু বোঝানোর সময় ভ্রমণ সংক্রান্ত উপমা ব্যবহার করো। আবার চাইলে তুমি সবসময় এডিটর বাটনে ক্লিক করে এটা ম্যানুয়ালি আপডেট করতে পারো। এখানে লেখা আছে দ্য সোল আপডেট হয়েছে, আর বলছে এই বোর্ডিং পাসটাকে সিল মেরে নাও। ইতিমধ্যেই পরিবেশটা বদলে গেছে। আমি দারুণ পছন্দ করেছি। এবার চলো ইউজার ফাইল নিয়ে কথা বলি। এটাই হচ্ছে এটা তোমার সম্পর্কে যা জানে, তোমার ভূমিকা, অভ্যাস, পরিবার, পছন্দ অপছন্দ। শুরুতে বুটস্ট্র্যাপ অনবোর্ডিংয়ের সময় এটা খুব সামান্য তথ্য দিয়ে ভরা হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে খুব বেশি তথ্যই। তুমি বটের সাথে যত বেশি কথা বলবে, এটা তত বড় হবে। তুমি কথোপকথনের মধ্যে কিছু বিষয় উল্লেখ করলেই এটা আপডেট হয়ে যাবে। তুমি বলতে পারো, আচ্ছা আমি হ্যামবার্গার খুব পছন্দ করি। আমি নিশ্চিত করব প্রতিটা গন্তব্যের সাথে একটা বার্গার রিকন রিপোর্ট থাকবে। আবারও যদি আমরা এই পেজটা রিফ্রেশ করি এবং তারপর প্রিভিউতে ক্লিক করি, তাহলে আমরা কনটেক্সটে দেখতে পারবো এখন লেখা আছে হ্যামবার্গার ভালোবাসে। দারুণ! শেষ যে ফাইলটা আমি তোমাকে দেখাবো সেটা হচ্ছে মেমোরি। এটাই হচ্ছে ইন্টারঅ্যাকশন লগ। তুমি কি জানতে চেয়েছিলে এটা কি করেছিল, কি সিদ্ধান্ত নিয়েছিল, সব এখানে থাকে। মূলত এটা তোমার এজেন্টের ওয়ার্কিং মেমোরি। তুমি আসলে এটা সরাসরি স্পর্শ করবে না, এটা স্বয়ংক্রিয়ভাবে লেখা হয়। এই ফাইলটাই তোমার বটকে মনে রাখতে সাহায্য করে গত সপ্তাহে কি নিয়ে কথা হয়েছিল। ড্রিমিং, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, এই ফাইলটাকে প্রসেস করে দীর্ঘমেয়াদী মেমোরিতে পাঠায়, কিন্তু সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তোমাকে এখনই এই ফাইলগুলোর মাস্টার হতে হবে বা
আমি শুধু চেয়েছিলাম এগুলো আছে এবং কোথায় পাওয়া যায় সেটা দেখিয়ে দিতে, যাতে তোমার একটা সাধারণ ধারণা থাকে এগুলো কী এবং কিভাবে কাজ করে। তাহলে এখন তোমার এজেন্টের একটা ব্যক্তিত্ব আছে, জানে তুমি কে, আর তোমার অ্যাপগুলোতে অ্যাক্সেস করতে পারে। কিন্তু এটাকে নির্দিষ্ট সময়সূচিতে কাজে লাগানোর আগে আর একটা ছোট্ট সেটআপ আছে, যেটা খুবই কাজে দেয় যদি তোমাকে বাইরের টুলের সাথে সংযোগ করতে হয়। আর এখানেই এপিআই কিগুলো আসলে থাকে। আমাদের নিরাপত্তা আলোচনা থেকে তুমি ইতিমধ্যেই জানো এপিআই কি কখনোই টেলিগ্রাম চ্যাটে থাকা উচিত নয়। তাহলে এগুলো কোথায় রাখা উচিত? এগুলো রাখা উচিত হোস্টিঞ্জারের প্যানেলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসাবে। এটাই হলো স্থায়ী এনক্রিপ্টেড জায়গা, যেখানে তোমার এজেন্টের দরকার পড়া সব থার্ড পার্টি কি থাকবে, ডাটাবেস অ্যাক্সেস, আবহাওয়া, ফাইন্যান্স, যাই হোক না কেন, ওগুলো সেখানে সেট করো। আর ওপেনক্লো স্বয়ংক্রিয়ভাবে স্টার্টআপের সময় সেগুলো পড়ে নেয়। তোমাকে আর কখনোই এসব নিয়ে ভাবতে হবে না। এবার ফিরে যাও তোমার হোস্টিঞ্জার ডকার ম্যানেজারে। তারপর তোমার ওপেনক্লো প্রজেক্টে ম্যানেজে ক্লিক করো। নিচে স্ক্রল করো এনভায়রনমেন্ট পর্যন্ত এবং ড্রপ ডাউন খুলতে ক্লিক করো। এখানে তুমি তোমার সব সিক্রেট দেখতে পারবে। বাম পাশে থাকবে ভেরিয়েবল নাম আর ডান পাশে থাকবে সিক্রেট ভ্যালু। হোস্টিঞ্জার এই ভ্যালুগুলো এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ করে। সংরক্ষণের পর এগুলো আর সাধারণ টেক্সটে দেখা যায় না। আমরা যে ফ্লাইট মনিটর অটোমেশন তৈরি করতে যাচ্ছি, তার জন্য এজেন্টের লাইভ প্রাইস চেক করার একটা উপায় লাগবে। এজন্য ওয়েব সার্চের চেয়ে ডেডিকেটেড ফ্লাইট ডেটা এপিআই অনেক দ্রুত এবং নির্ভরযোগ্য। সার্প এপিআই হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে গুগল সার্চের জন্য প্রচুর এপিআই টুলস পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি তুমি তাদের ড্যাশবোর্ডে যাও, দেখবে এখানে অনেক অপশান আছে। আর আমরা যেটা চাই সেটা হলো গুগল ফ্লাইটস এপিআই। এখানে আমরা এপিআই এর এন্ড পয়েন্ট দেখতে পাচ্ছি, যেটা আমাদের বটকে দেব। তাহলে আমি এটা এখনই কপি করছি এবং টেলিগ্রামে বটকে মেসেজ পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা বলবো গুগল ফ্লাইটস এপিআই এন্ড পয়েন্ট লিখে সেটা পেস্ট করব। তারপর তোমার অ্যাকাউন্টে গিয়ে এপিআই কি নিয়ে নাও। এখান থেকে আবার ডকার ম্যানেজারে ফিরে যাও। এনভায়রনমেন্ট সেকশনের নিচে প্লাস এনভায়রনমেন্টে ক্লিক করো এবং একটা নাম দাও। সাধারণত এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোর নাম সব বড় হাতের অক্ষরে এবং স্পেসের বদলে আন্ডারস্কোর দিয়ে লেখা হয়। তাই আমরা লিখব, তারপর আমাদের এপিআই কিটা ভ্যালু ফিল্ডে পেস্ট করব। এরপর আমরা সেভ অ্যান্ড ডিপ্লয়তে ক্লিক করব। তারপর হোস্টগ্যাদার ওপেনক্লো প্রজেক্টটি রিস্টার্ট করবে পরিবর্তনগুলো ডিপ্লয় করার জন্য। এটা সম্পূর্ণ হতে সাধারণত 20 থেকে 30 সেকেন্ড সময় লাগে। শেষ হলে আর দেখাবে ওপেনক্লো চলছে, তখন টেলিগ্রামে মেসেজটা শেষ করি। আমরা বলবো, আপনি কি যাচাই করে দেখতে পারেন যে আপনার ফ্লাইট ডেটা এপিআইটা অ্যাক্সেস আছে কিনা। এখানে এটি ফিরে এসে জানিয়েছে যে এটি সার্প এপিআই এবং এপিআই কি দেখতে চায়। আমি এটাকে বলতে পারতাম যে আমি এর অন্য কোনো নাম দিয়েছি, কিন্তু ব্যাপারটা সহজ করার জন্য এটা নিজেকে যেভাবে দেখতে চায় সেভাবেই এর নাম দেওয়া যাক। সুতরাং আমরা ম্যানেজে ক্লিক করব। একদম নিচে স্ক্রল করুন, এনভায়রনমেন্ট খুলুন এবং তারপর ফ্লাইট এপিআইকে পরিবর্তন করে সার্প এপিআই দিন। সংরক্ষণ করুন এবং স্থাপন করুন। এবং যখন এটি আবার চালু হবে তখন বলুন, ঠিক আছে, এখন আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলস চেক করুন। একটু পর এবং দ্রুত চেক করার পর এটি জানায় যে ফ্লাইট ডেটা এপিআই চালু আছে এবং কাজ করছে। এটি নিশ্চিত করে যে সে সার্ভিসে পৌঁছাতে পারছে। তাই মনে রাখবেন, ভবিষ্যতে যে কোনো স্কিলের জন্য এপিআই কি লাগলে এই 3 ধাপের ঠিক এই ফ্লো অনুসরণ করুন। আপনার সার্ভিসে সাইন আপ করুন, এপিআই কি সংগ্রহ করুন এবং এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে যোগ করুন। তারপর সংরক্ষণ ও পুনরায় স্থাপন করুন। এখন যেহেতু আমাদের এজেন্ট চাহিদা অনুযায়ী আসল ফ্লাইটের দাম তুলতে পারে, চলুন এটিকে একটি নির্দিষ্ট ফ্লাইট রুটে নির্দেশ করি এবং সেটি পর্যবেক্ষণ করতে দিই। এটাই সেই জায়গা যেখানে অলওয়েজ অন সত্যিকার অর্থে তার কাজের মূল্য দিতে শুরু করে। আমারটা বানানোর আগে 1 সেকেন্ডের জন্য আপনারটা নিয়ে ভাবুন, কোন জিনিসটা আপনি প্রতিদিন চেক করেন যেটা কম্পিউটার আপনার জন্য চেক করতে পারত। কোনো শেয়ারের দাম, আপনার সন্তানের স্কুলের আবহাওয়া, নির্দিষ্ট কোনো রুটের ফ্লাইট, আপনার ফলো করা কোনো ইউটিউব চ্যানেল, কোনো ডেটা নেট, যে কোনো কিছু যেটা আপনি বারবার দেখতে ফোন হাতে নেন। এটাই প্রথম জিনিস যেটা আপনি স্বয়ংক্রিয় করতে চাইবেন। এই ডেমোর জন্য আমি একটি ফ্লাইট মনিটর বানাচ্ছি, কারণ ভ্রমণ পরিকল্পনা আমার এজেন্ট পার্সোনা। আর যেহেতু আমরা আগের অধ্যায়ে ফ্লাইট ডেটা এপিআই সংযোগ করেছি, আপনারটা যে কোনো কিছু হতে পারে। প্যাটার্নটা একই। ওপেনক্লোতে জিনিসগুলো নির্ধারিত সময়ে চালানোর 2টা উপায় আছে এবং আমরা বানানোর আগে আপনাকে পার্থক্যটা জানা উচিত।
ক্রন মানে হচ্ছে এটা প্রতিদিন সকাল 8টায় চালাও, নির্দিষ্ট সময়, পূর্বানুমানযোগ্য, সাশ্রয়ী। আপনার বেশিরভাগ অটোমেশনই ক্রন হওয়া উচিত। হার্টবিট মানে হচ্ছে নির্দিষ্ট বিরতিতে চেক করা, যেমন প্রতি 30 মিনিটে দেখা কিছু পরিবর্তন হয়েছে কিনা। এতে অনেক বেশি টোকেন খরচ হয়, কারণ প্রতিবার চেক মানে নতুন এআই কল। সব কিছু হার্টবিটে রাখবেন না, এভাবেই মানুষ হঠাৎ বিশাল বিল দেখে ঘুম থেকে ওঠে। কোনো কাজ সত্যিই বারবার করতে না হলে ডিফল্টভাবে ক্রন ব্যবহার করুন। টেলিগ্রামে আমরা বলবো আমরা যে ফ্লাইট ডেটা এপিআই সেট আপ করেছি সেটা ব্যবহার করে এলএইচআর থেকে সিডিজিতে ফ্লাইটগুলো মনিটর করো আগামী মাসে ফ্লেক্সিবল তারিখে, আর যদি দাম $150 নিচে নামে তাহলে আমাকে মেসেজ দাও। ক্রোনে দিনে 3বার চেক করো আর পাঠাও। এজেন্টটি চিন্তা করবে এবং তারপর তোমাকে ব্যাখ্যা করবে সে কি করতে যাচ্ছে। একটু পর এটা ব্যাখ্যা করবে যে সে অটোমেশনটি সেট আপ করেছে, কিন্তু আরও বিস্তারিত দরকার হলে আগে কিছু তথ্য চাইতে পারে। আমার ক্ষেত্রে সব ঠিকঠাক আছে। এখন যদি তুমি পরীক্ষা করতে চাও যে এটা সত্যি কাজ করছে কিনা, তাহলে বলতে পারো এই টাস্কটা একবার ম্যানুয়ালি চালাও। এখন এটা একটা টেস্ট হিসেবে দেখার জন্য কি ডেটা টানা হচ্ছে। আর বর্তমান অবস্থায় মনে হচ্ছে ইতিমধ্যেই $150 নিচে ফ্লাইট আছে। তাই চাইলে আমি টাস্কটা আপডেট করতে পারি এবং এটা যেন খোঁজে $100 নিচে ফ্লাইট যদি আমি সত্যি সাশ্রয়ী হতে চাই। কিন্তু যাই হোক, এখন আমার ট্রাভেল এজেন্ট বট ফ্লাইটের দাম মনিটর করতে পারবে এবং দিনে 3বার আমার জন্য সেগুলো চেক করবে। আমাকে অটোমেশন কোড করতে অনেক সময় খরচ করতে হয়নি। আমার শুধু নির্দিষ্ট টুলের জন্য একটা এপিআই কি নিতে হয়েছে এবং তারপর ওপেন ক্লকে সেটা দিয়ে কাজ করতে বলতে হয়েছে, এবং এখন এই টাস্কটা অটোমেটেড হয়ে গেছে। প্রথম অটোমেশনের সবচেয়ে সাধারণ ভুল হচ্ছে সবকিছু একসাথে হার্টবিটে স্ট্যাক করে ফেলা। প্রতি মিনিটে আমার ইনবক্স চেক করো, প্রতি মিনিটে আবহাওয়া চেক করো, প্রতি মিনিটে দাম চেক করো। উফ, এদের প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ডে চলা পেইড এপিআই কল। ক্রন ব্যবহার করো যদি না সত্যিই মিনিটে মিনিটে টাইমিং দরকার হয়। অটোমেশনটা চিন্তা করার জন্য নির্দিষ্ট একটা এআই মডেল ব্যবহার করে, আর তুমি কোন মডেল বেছে নাও সেটাই তোমার বিলের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলে। ভিন্ন ভিন্ন মডেলের খরচও ভিন্ন। কিছু মডেল সস্তা আর দ্রুত, কিছু আবার দামি আর স্মার্ট। সব কিছুর জন্য দামি মডেল ব্যবহার করলে তোমার প্রোভাইডারের ব্যালেন্স আশা করার চেয়ে দ্রুত শেষ হয়ে যাবে। সব কিছুর জন্য সস্তা মডেল ব্যবহার করলে ঠিক যখন এজেন্টকে পিকন হতে হবে তখনই সেটা বোকা হয়ে যায়। সমাধান হলো স্মার্ট রাউটিং। ক্যাজুয়াল চ্যাটের জন্য এক ধরনের মডেল, আর আসল চিন্তার কাজের জন্য অন্য মডেল। মেন্টাল মডেলটা 3টা স্তরে ভাগ করা। প্রথম স্তর হলো প্রিমিয়াম জিনিস, যেমন জিপিটি 5.4, ক্লাউড ওপাস। এগুলো স্মার্ট, ধীর আর দামি। দ্বিতীয় স্তর হলো প্রতিদিনের কাজের জন্য, যেমন জিপিটি 5 মিনি, ক্লাউড সনেট। এগুলো দ্রুত, সক্ষম আর সস্তা। তৃতীয় স্তর হলো একেবারে সস্তা বা ফ্রি, যেমন ডিপসিক বা ওপেন মডেলসের মতো। সহজ চ্যাটের জন্য এগুলো একদম ঠিকঠাক। পুরো ব্যাপারটাই হলো প্রতিটা কাজের জন্য সঠিক স্তরটা বেছে নেওয়া, আর ওপেন ক্লাউডে একবার রাউটিং রুল সেট করলেই বেশিরভাগ কাজ ওটাই করে দেয়। টেলিগ্রামে ধরো কিছু বললে, যেমন agents.md-তে একটা রুল যোগ করো, চ্যাট আর সহজ কাজের জন্য ডিফল্ট হিসেবে সনেট ব্যবহার করো আর ওপাস ব্যবহার করো। যখন আমি তোমাকে যুক্তি করতে, গবেষণা করতে বা টুল ব্যবহার করতে বলি, তুমি চাইলে যে কোনো মডেল ব্যবহার করতে পারো, তবে আমি সহজ কাজের জন্য হালকা সস্তা মডেল ব্যবহারের পরামর্শ দিই। আর সাধারণভাবে তুমি চাইবে ডিফল্ট হিসাবে ফ্ল্যাগশিপ টপ এন্ড মডেল ব্যবহার করতে। আরও জটিল কাজ বা এজেন্ট অর্কেস্ট্রেশনের জন্য এবার সেটা সাবমিট করে দাও, আর ওপেন ক্লাউড সেই রুলটা লিখে দেয় এবং নিশ্চিত করে যে কাজটা হয়ে গেছে। এই এক লাইনে তোমার 80% ক্রেডিট খরচ বাঁচাতে পারে। ওপেন ক্লয়ের ওয়ার্কস্পেস ইউআইতেও তুমি দেখতে পারো তোমার ব্যবহার কত হয়েছে এবং কত ক্রেডিট খরচ হয়েছে। বাম পাশে ইউসেরি লাও, এবং এখানে তুমি একটা সারাংশ পাবে যেখানে স্পষ্টভাবে দেখাবে তুমি ঠিক কত টোকেন ব্যবহার করেছো এবং তার খরচ কত। তাহলে আজকের খরচ এখানে $1.10, 2টে আলাদা সেশনের জন্য। আর তুমি চাইলে সবসময় এটা 7 দিন, 30 দিন বা কাস্টম টাইম রেঞ্জে পরিবর্তন করতে পারো, যাতে ঠিক কত টোকেন ব্যবহার করছো সেটা দেখতে পারো। এখন যদিও এটা মোটামুটি ভালোভাবে তোমার খরচের একটা সাধারণ ধারণা দেয়, আমি দেখেছি এটা 100% সঠিক নয়। তাই যদি তুমি একদম নির্ভুলভাবে জানতে চাও এআই কলের জন্য ঠিক কত খরচ হয়েছে, তাহলে সবচেয়ে ভালো জায়গা হলো তোমার এলএলএম প্রোভাইডারের ড্যাশবোর্ড। উদাহরণস্বরূপ, যদি আমরা platform.cloud.com-এ যাই ক্লাউড কনসোল দেখতে, তাহলে দেখতে পারো কত ক্রেডিট পাওয়া যাচ্ছে এবং কত বাকি আছে, এবং এটা নিয়মিত আপডেট হয়।
তুমি চাইলে টেলিগ্রামে বার্তার ফাঁকে ফাঁকে এই ব্যালেন্স চেক করতে পারো, যাতে ঠিকঠাক বুঝতে পারো প্রতিটা বার্তার জন্য কত খরচ হচ্ছে। তোমার ব্যবহৃত যে কোনো থার্ড পার্টি এপিআইয়েরও আলাদা খরচ থাকতে পারে, তাই সেখানকার ড্যাশবোর্ডগুলোও চেক করা উচিত, যাতে বুঝতে পারো ওখানে কত খরচ হচ্ছে। তুমি যেমন চ্যাট করার সময় মডেল স্বয়ংক্রিয়ভাবে সেট করতে পারো, তেমনি চাইলে কথোপকথনের মাঝেও যে কোনো সময় মডেল ম্যানুয়ালি বদলাতে পারো। তুমি ওপেন ক্লাউড ড্যাশবোর্ডে চ্যাট উইন্ডো ড্রপডাউনে ক্লিক করে এবং এখান থেকে মডেল পরিবর্তন করে এটা করতে পারো। এতে তুমি এখন যেসব মডেল সংযুক্ত করেছো সেগুলোর যে কোনো একটিতে পরিবর্তন করার সুযোগ পাবে। আমি শুধু অ্যানথ্রোপিক মডেলগুলো সংযুক্ত করেছি, তাই আমার কাছে ক্লাউডের বিভিন্ন স্তর আছে। তুমি চাইলে সরাসরি টেলিগ্রাম থেকেও এটা করতে পারো। ফরওয়ার্ড টাইপ করলে কমান্ডের তালিকা আসবে, তারপর মডেল লিখে সেই কমান্ড সাবমিট করলেই হবে। ব্রাউজ প্রোভাইডার্সে ক্লিক করলে সব সংযুক্ত প্রোভাইডারের তালিকা আসবে। ওপেন ক্লাউড ড্যাশবোর্ডের মতো এখানেও আপনি প্রোভাইডার বদলাতে পারেন। ভারী কাজ শেষ, তাই টোকেন বাঁচাতে আমি ওপাস থেকে সনেটে সুইচ করছি। মডেল পরিবর্তনের কনফার্মেশন দেখাচ্ছে। খরচের আলোচনার পাশেই ট্রাবল শুটিং নোটটি রয়েছে। যদি তোমার বট হঠাৎ চুপচাপ হয়ে যায়, টেলিগ্রামে রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয় বা তার অটোমেশনগুলো চালানো বন্ধ করে দেয়, তাহলে প্রথমেই চেক করো তোমার প্রোভাইডারের ব্যালেন্স শেষ হয়ে গেছে কিনা। তোমার open.ai বা অ্যানথ্রপিক ড্যাশবোর্ড খুলে বাকি ব্যালেন্স দেখে নাও। যদি সেটা শূন্য হয়, তাহলে ব্যালেন্স রিচার্জ করো এবং বট আবার স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে। তোমাকে আর কিছু করতে হবে না। ব্যালেন্স ঠিক থাকলে মূল ট্রাবল শুটিং শুরু করবে। সেটা পরে আলোচনা করছি। স্বাচ্ছন্দ্য বোধ করলে 3টি ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। এর কোনোটিই মারাত্মক নয়, কিন্তু প্রত্যেকটি চুপচাপ তোমার প্রত্যাশার চেয়ে বেশি খরচ করিয়ে দেবে। প্রথমত, সবকিছুর জন্য টিয়ার 1 মডেল ব্যবহার করা। পরীক্ষার জন্য এটা একদম ঠিক আছে, কিন্তু যদি তুমি কোনো টপ টিয়ার মডেল এমন কিছুর সাথে সংযুক্ত করো যেটা প্রতি কয়েক মিনিট পর পর 1 মাস ধরে চলে, তাহলে দেখবে কিভাবে $100 এক সপ্তাহান্তে হাওয়ায় মিলিয়ে যায়। কাজের সাথে টিয়ার মিলিয়ে নাও। দ্বিতীয়ত, রিট্রাই লুট। যদি কোনো টুল কল ফেল করে আর এজেন্ট 5 বার টানা চেষ্টা করে, তাহলে তুমি 5 বারের জন্যই টাকা দিচ্ছ। এটা সস্তা বা ফ্রি মডেলে টিয়ার 1 মডেলের তুলনায় বেশি ঘটে, তবে সময়ের সাথে সাথে এটা উন্নত হচ্ছে। তোমার ইউসেজ প্যানেলে কোনো সংখ্যা অদ্ভুত দেখালে প্রায় সবসময়ই এটাই ঘটে থাকে। তুমি এটা এড়াতে পারো যদি তোমার এজেন্টকে এমন নিয়ম দাও যে কোনো কিছু 3 বারের বেশি রিট্রাই করার আগে তোমার সাথে যোগাযোগ করে সমাধান খুঁজে নিতে হবে। তৃতীয়ত, এবং এটা আসলে প্রথম দুইটারই সংমিশ্রণ, টপ টিয়ার মডেলে হার্টবিটস। এটাই সেই একই সমস্যা যেটা আমরা অটোমেশন অধ্যায়ের শেষে দেখেছিলাম। কয়েক মিনিট পর পর ব্যয়বহুল চিন্তা যা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, এমনকি তুমি দেখছো না তখনও। তুমি যদি কখনো কিছু হার্টবিটে রাখো, তাহলে সেটা কোন মডেল ব্যবহার করছে ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, আমাদের রাউটিং নিয়মগুলো ঠিকঠাক সেট হয়েছে এবং আমাদের বিলও নিয়ন্ত্রণে আছে। এখনও জানার মতো আরেকটা ফিচার আছে, এরপরই আমরা এগিয়ে যাব। এটা একটা মেমোরি ট্রিক যা সময়ের সাথে সাথে তোমার বিল বাড়তে দেয় না। প্রথমে টোকেন নিয়ে একটু বলি, কারণ এই ধারণাটাই স্বপ্ন দেখাকে গুরুত্বপূর্ণ করে তোলে। টোকেন হলো সেই টেক্সটের অংশ যা এআই মডেল আসলে দেখে। তোমার মেসেজের প্রতিটা শব্দ, এজেন্টের মেমোরির প্রতিটা লাইন, সে যে কোনো কনটেক্সট টেনে আনে, সবই তোমাকে প্রতি টোকেনের জন্য চার্জ করা হয়। তাই মডেলের কাছে যত বেশি কনটেক্সট রাখতে হয়, প্রতিটা মেসেজের খরচও তত বাড়ে। এই সমস্যাটাই স্বপ্ন দেখার ড্রিমিং সমাধান করে। মনে আছে memory.md, সেই ডেলি লগ? প্রতিটা কথোপকথন সেখানে লেখা হয়। ফাইলটা বড় হতে থাকে আর খুব দ্রুতই তোমার এজেন্ট প্রতিটা নতুন মেসেজে হাজার হাজার পুরনো কথোপকথনের টোকেন টেনে আনতে শুরু করে। ড্রিমিং মানে হলো যখন তুমি এজেন্টটা ব্যবহার করছো না, তখন সে নিজেই তার মেমোরি ঘেটে দেখে, যা গুরুত্বপূর্ণ তার সংক্ষেপ করে রাখে আর অপ্রয়োজনীয় জিনিস বাদ দেয়। তাই এজেন্ট তোমার ব্যাপারে সবসময় তীক্ষ্ণ থাকে, অথচ টোকেনের খরচ ক্রমাগত বাড়তে থাকে না। এখানে 3টা ধাপ আছে। লাইট ড্রিমিং গতদিনের কথোপকথন ঝালিয়ে দেখে গুরুত্বপূর্ণ কিছু পেলে সেটা বের করে আনে আর তোমার সম্পর্কে নতুন তথ্য user.md-তে আপডেট করে। আরইএম আরও দীর্ঘ সময়ের মধ্যে প্যাটার্ন খোঁজে, যেমন প্রতিদিনই ম্যাট এই ব্যাপারটা জানতে চায়। ডিপ বড় বড় মেমোরির অংশগুলোকে আরও পরিষ্কার, বেশি সংক্ষিপ্ত আকারে পুনর্লিখন করে। ফলে সামনের দিকে কম টোকেন বহন করতে হয়, কিন্তু যেগুলো থাকে সেগুলোই আসলে তোমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার ড্রিমিং কিভাবে অ্যাক্সেস করবে সেটা বলছি। বাম পাশে এজেন্ট সেকশনের নিচে স্ক্রল করে ড্রিমিংয়ে যাও এবং সেটি সিলেক্ট করো। তারপর উপরের ডান পাশে দেখবে এটা ডিফল্টভাবে বন্ধ থাকে। শুধু ড্রিমিং অফ বোতামে ক্লিক করো, তাহলে এটা অন হয়ে যাবে। এটা করলে তোমার গেটওয়ে ড্যাশবোর্ড রিস্টার্ট হবে। এতে কয়েক মিনিট সময় লাগতে পারে,
ড্রিমিং ডিফল্টভাবে বন্ধ থাকে কারণ এটা টোকেন খরচ করে। এই কলগুলো তোমার প্রোভাইডার বিলে দেখাবে, যেমন ওপেন.এআই বা অ্যানথ্রোপিক, যেখান থেকে তুমি ব্যালেন্স দেখো। আর ড্রিমিং অ্যাক্টিভ থাকলে এটা এমন দেখাবে। এখন আমি পরামর্শ দেব, প্রথম সপ্তাহে এটা বন্ধ রেখেই ব্যবহার শুরু করো এবং দেখো তোমার এজেন্ট যথেষ্ট উপকারী মনে হয় কিনা। এটা ছাড়া, কারণ এটা বাড়তি টোকেন খরচ করে প্রসেস চালাতে, আমি পরামর্শ দেব যখন তোমার প্রায় 1 মাসের মেমোরি জমা হয়ে যাবে তখন এটা অন করো। তখনই কম্প্রেশনের সুবিধা পাওয়া শুরু হবে। ড্রিমিং অফ করলে ঠিক একই কাজ হয়, তখনও তোমার গেটওয়ে ড্যাশবোর্ড রিস্টার্ট হবে। কখনো কখনো তুমি তোমার এজেন্টকে বড় কিছু করতে বলো। উদাহরণস্বরূপ 3টি ভিন্ন সিআরএম নিয়ে গবেষণা করো এবং আমাকে তুলনা করে দাও। একটার পর একটা করে এগোনোর বদলে ওপেন ক্লক প্রতিটি কাজের অংশের জন্য নিজেই ছোট ছোট কপি তৈরি করতে পারে। সবগুলো একসাথে সমান্তরালে চলে আর মূল এজেন্ট শেষে সব উত্তর একত্র করে দেয়। এটাই হলো সাব এজেন্ট। একই মানের আউটপুট, কিন্তু সময় লাগে অনেক কম। টেলিগ্রাম বা ওপেন ক্লোতে তুমি এমন কিছু বলতে পারো, যেমন 3টে শিডিউলিং টুল নিয়ে গবেষণা করো, ক্যালেন্ডলি, স্যাভিকাল আর ক্যাল.কম। প্রতিটির জন্য মূল্য, মূল বৈশিষ্ট্য আর একটা দুর্বলতা বের করো। আমাকে একটা তুলনামূলক টেবিল দাও। সাব এজেন্ট ব্যবহার করো। ওপেন ক্লো তখন একাধিক সাব এজেন্ট তৈরি করবে যারা সমান্তরালে কাজ করবে। তুমি এখানে দেখতে পারো এটি নতুন সেশন তৈরি করছে। 3টে সাব এজেন্ট সমান্তরালেই গবেষণা করছে। আর যদি তুমি উপরের বাম পাশে এখানে ক্লিক করো, তাহলে দেখতে পারবে সবগুলো 3টে সাব এজেন্ট যেগুলো চালু হয়েছে। প্রতিটি সাব এজেন্টের জন্য আলাদা সেশন থাকে। দেখো কত দ্রুত হলো এটা, কারণ প্রতিটি সাব এজেন্ট একটি টুল নিয়ে গবেষণা করেছে, তারা সমান্তরালে কাজ করতে পেরেছে আর তারপর খুব দ্রুত সারাংশ নিয়ে ফিরে এসেছে। তুমি সাব এজেন্ট ব্যবহার করতে পারো যখন কোনো টাস্কে একাধিক বড় আইটেম ধারাবাহিকভাবে সামলাতে হয়। তুমি তোমার মূল সেশনকে একটি অর্কেস্ট্রেটর হিসাবে রাখতে পারো, যা সাব এজেন্ট চালিয়ে প্রকল্পের ছোট ছোট অংশ সম্পন্ন করে। এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে, কিন্তু শেষ পর্যন্ত কিছু একটা হয়তো নষ্ট হবেই। হয়তো ওআথ টোকেনের মেয়াদ শেষ হয়ে যাবে, স্কিলগুলোতে বাগ থাকতে পারে, গুগল তোমাকে রেট লিমিট করতে পারে, কোনো সাব এজেন্ট লুপে আটকে যেতে পারে। এসবই স্বাভাবিক এবং এর কোনোটাই ভয়াবহ কিছু নয়। সমস্যা সামলানোর জন্য কয়েকটি টিপস এখানে দেওয়া হলো। প্রথম কাজ হলো, যখন কোনো ত্রুটি দেখা দেয় তখন তোমার এজেন্টকে জিজ্ঞাসা করা, এখানে আমি ক্রন জব ব্যর্থ হওয়া নিয়ে একটি ত্রুটি পেয়েছি, তাহলে চল ব্যাখ্যা চেয়ে একটা বার্তা লিখি। আমি বলবো, এই ফ্লিন্ট, এই ত্রুটিটা কি, এটা কিভাবে ঠিক করব, এবং এটি কিছুটা সমস্যা খতিয়ে দেখে একটি উত্তর দেয় এবং একটা সম্ভাব্য পরবর্তী সমাধানও দেয়। এভাবে তুমি তোমার 80% ত্রুটি সমাধান করতে পারো। আরেকটি সমস্যা যেটাতে তুমি পড়তে পারো সেটা হলো ওএইউটি, বা তোমার এজেন্ট যেসব ক্রেডেনশিয়াল ব্যবহার করছে সেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অথেন্টিকেশন এররের জন্য ইনবক্স থেকে তথ্য আসছে না। ঠিক করতে শুধু বলো রি-অথ জিমেল, আমরা একসাথে এটা করব। আমি বলছি, ঠিক আছে, চলো রি-অথেন্টিকেট করি। আর ঠিক তখনই এটি অ্যাকাউন্ট পুনরায় সংযোগ করার প্রক্রিয়া শুরু করবে। যদি তুমি কোনো ত্রুটি পাও এবং আরও গভীরে গিয়ে বুঝতে চাও কি হচ্ছে, তাহলে সবসময় ওপেন ক্ল লগগুলো দেখে নিতে পারো। ড্যাশবোর্ডের বাম পাশে স্ক্রল করে নিচে নামো এবং লগসে ক্লিক করো। এখানে তুমি ওপেন ক্ল যা কিছু লগ করেছে তার সম্পূর্ণ তালিকা পাবে। প্রতিটি অ্যাকশন, প্রতিটি সতর্কবার্তা, প্রতিটি ত্রুটি, এমনকি ছোট ছোট তথ্য এখানে বিস্তারিত লগ তালিকায় চলে আসে। তুমি যদি নিশ্চিত না হও এখানে কি দেখছো, তাহলে এগুলো হয়তো তোমার জন্য সঙ্গে সঙ্গে খুব একটা সহায়ক নাও হতে পারে, কিন্তু আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম এগুলো কোথায় আছে, কারণ এখানেই তোমাকে যেতে হবে। ওপেন ক্ল যে কোনো ত্রুটির মুখোমুখি হলে তার সব তথ্য এখানেই খুঁজে পাবে। আর অবশ্যই ওপেন ক্ল এই লগগুলো দেখতে পারে, তাই তুমি চাইলে এজেন্টের সাথে চ্যাট করেও লগ নিয়ে কথা বলতে পারো, যা তোমার সম্মুখীন হওয়া যে কোনো ত্রুটি সমাধান খুঁজে বের করতে সাহায্য করবে। যদি কিছু সত্যি নষ্ট হয়ে যায় এবং তুমি কোনোভাবেই ঠিক করতে না পারো, কারণ কনফিগারেশন একেবারে গুলিয়ে গেছে বা এরকম কিছু হয়েছে, তাহলে তুমি সবসময় শেষ পরিচিত ব্যাকআপ বা স্ন্যাপশটে ফিরে যেতে পারো। এটা করতে হলে তোমার হোস্টিং বা ডকার ম্যানেজারে যাও, তারপর ব্যাকআপস অ্যান্ড মনিটরিং ট্যাবে যাও। এখানে তুমি প্রতিদিনের অটো ব্যাকআপের তালিকা দেখতে পাবে যদি তুমি দৈনিক অপশনটি চালু করে থাকো। না হলে এগুলো সাপ্তাহিকভাবে ব্যাকআপ হবে। ব্যাকআপ থেকে পুনরুদ্ধার করতে তুমি সহজেই রিস্টোর বোতামে ক্লিক করতে পারো। তুমি বুঝেছো তা নিশ্চিত করতে চেকবক্সে ক্লিক করো। এতে করে বর্তমান ভিপিএস এর সব ফাইল ব্যাকআপকৃত ভার্সন দিয়ে প্রতিস্থাপিত হবে। তারপর রিস্টোরে ক্লিক করো। তবে আমি ক্যান্সেলে ক্লিক করব, কারণ আমার ভার্সন ঠিকঠাক কাজ করছে। তুমি চাইলে যে কোনো সময় তোমার ভিপিএস এর একটি স্ন্যাপশট নিতে পারো।
এই একই পেজে নিচে স্ক্রল করে ক্রিয়েট আ স্ন্যাপশট সেকশনে যাও এবং ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করো। ক্রিয়েটে ক্লিক করো। কিছুক্ষণেই স্ন্যাপশট ক্রিয়েটেড কনফার্মেশন আসবে। বড় পরিবর্তনের আগে স্ন্যাপশট নেওয়া ভালো, যাতে সমস্যা এড়ানো যায়। অটো ব্যাকআপের মতোই স্ন্যাপশট থেকেও রিস্টোর করা সম্ভব। এভাবে যদি কোনো সমস্যা হয়, কনফিগারেশন করার পরেও তুমি সবসময় শেষ কাজ করা ভার্সনে ফিরে যেতে পারবে। শুরুর দিকে আমি বলেছিলাম তোমাদের মধ্যে কেউ কেউ শেষ পর্যন্ত ক্লাউড ভিপিএস এর বদলে নিজের হার্ডওয়্যারে এটি চালাতে চাইবে। এখন আমরা সেই পরিবর্তন নিয়ে আলোচনা করব। তুমি হয়তো এই কারণে স্থানান্তর করতে চাইবে, তুমি ঘাটাঘাটি করতে ভালোবাসো, কোনো মাসিক খরচ চাও না, কিংবা পুরোপুরি নিজের মেশিনের মালিক হতে চাও। এসব কারণই যুক্তিসঙ্গত এবং এটা সত্যিকারের একটা মাইগ্রেশন পথ, কোনো অচল রাস্তা নয়। তবে এই স্থানান্তর কিভাবে কাজ করে তার একটি সংক্ষিপ্ত ঝলক দিচ্ছি। আমার সৎ পরামর্শ হলো, আজই ক্লাউড শুরু করো, স্বচ্ছন্দ হও, আর যখন সত্যিই বুঝবে তোমারটা কি করতে চাও, তখন মাইগ্রেট করো। টেলিগ্রাম বা ওপেনট্রো ড্যাশবোর্ডে লিখো, একটি সম্পূর্ণ ব্যাকআপ তৈরি করো। এটা হয়ে গেলে তুমি সহজেই বলতে পারো, আমাকে নতুন হার্ডওয়্যার সিস্টেমে কিভাবে মাইগ্রেট করব সেই নির্দেশনা দাও, এই ব্যাকআপকে বেস কনফিগারেশন হিসাবে ব্যবহার করে। ওপেনক্ল আপনাকে নির্দেশাবলীর একটি বিস্তারিত তালিকা প্রদান করবে, যার মধ্যে আপনার লোকাল মেশিনে চালানোর জন্য কমান্ডও অন্তর্ভুক্ত থাকবে, যেখানে আপনি আপনার ওপেনক্ল ইনস্ট্যান্সটি সেট আপ করতে চান। আপনি সহজেই ওই কমান্ডগুলো কপি করে টার্মিনালে পেস্ট করতে পারেন। যখন আপনি প্রকৃতপক্ষে স্থানান্তরের জন্য প্রস্তুত হবেন, তখন মাইগ্রেশন প্রক্রিয়াটি বেশ সহজ। সম্পূর্ণ সমাধানটি docs.openclaw.ai তে পাওয়া যাবে। ইনস্টল করুন। তবে আগেভাগেই বলে রাখি, এখানেই টার্মিনাল ব্যবহার করতে হবে, আর এটাই মূলত কারণ যে আমি এটা সবশেষে রেখেছিলাম। নতুন মেশিনে ওপেনক্ল চালু হলে ব্যাকআপ ইম্পোর্ট করা ডকুমেন্টেশন থেকে শুধু একটা কমান্ড লাগে। এতে 1 মিনিট সময় লাগে, তবে কিছু জিনিস স্থানান্তরিত হবে না। নিরাপত্তার স্বার্থে এটি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। আপনাকে টেলিগ্রাম বট টোকেন বটফাদারের মাধ্যমে আবার ইস্যু করতে হবে, আপনার গুগল অ্যাকাউন্ট আবারও ওয়াথ ফ্লো দিয়ে অনুমোদন করতে হবে, এবং আপনার এলএলএম এপিআই কিগুলো স্থানীয় এনভায়রনমেন্ট ভেরিয়েবল ফাইলে যোগ করতে হবে। মূলত যে কোনো কিছু যা তৃতীয় পক্ষের সার্ভিসের জন্য আসল ক্রেডেনশিয়াল, সেগুলো আবার নতুন করে ইস্যু করতে হবে। এটা অনেকটা নতুন কম্পিউটার কেনার মতো, যেখানে শুরুতেই আপনাকে সব অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। কম্পিউটার এখনও সেগুলো সংরক্ষণ করেনি, তবে এজেন্ট নিজে সেটা পুরোপুরি অক্ষতভাবেই আছে। সব ওয়ার্কস্পেস ও মেমোরি ফাইল, আপনি ইনস্টল করা প্রতিটি স্কিল, agents.md-তে থাকা প্রতিটি নিয়ম, আপনি টিউন করা পার্সোনা এবং আপনি সেট আপ করা প্রতিটি অটোমেশন সবই থাকে। নতুন হার্ডওয়্যারে আপনার এজেন্ট ঠিক আগের সেই এজেন্টই, শুধু সে যেন নতুন বাড়িতে নতুন চাবি নিয়ে জেগে উঠেছে। ঠিক আছে, আপনার এজেন্ট চলছে, এটা আপনার ফোনে আছে, এটা মনে রাখে আপনি কি, এটা স্বয়ংক্রিয় কাজগুলো চালাচ্ছে, আর আপনি দিনের বাকি কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এটা সব কিছু চালিয়ে যাবে। পরের ধাপগুলো সহজ। একে কাজ দিন, স্মৃতি জমতে দিন, এবং পরে নতুন স্কিল যোগ করুন। আপনার sol.md এমনভাবে টিউন করুন যেন এটি আপনার মতো হয়, আপনার পছন্দ, কথা বলার ধরন আর দরকারি শর্টকাট মিলিয়ে। এটাই সেই জায়গা যেখানে এটা আর কোনো পণ্য মনে হয় না, বরং একজন সহকর্মীর মতো মনে হতে শুরু করে। আপনি যদি এখনও সাইন আপ না করে থাকেন, তাহলে স্ক্রিনে থাকা লিঙ্ক বা নিচের ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক ব্যবহার করে আপনার হোস্টিং বা 10% ছাড় পেতে পারেন, আর তাদের ওয়ান ক্লিক ডিপ্লয়মেন্ট দিয়ে সহজেই আপনার ওপেন ক্লাউড সেট আপ করুন। টেমপ্লেট দেখার জন্য ধন্যবাদ। এখন কিছু দারুণ তৈরি করতে যান।